দেখেন, আমি আজকে যেই কথাগুলো বলবো, আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎসাহস পাচ্ছি, কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন। তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না। কেন সঠিক না বলি, তিনি তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রোটেকশনে আছেন। তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বোঝেন না। তিনি এখন দামি গাড়িতে চড়েন। আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন, টেলিভিশন টকশোগুলোতে যেতেন, দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজখবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা। গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং পুলিশদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কি দৈনিক ইনকিলাব তারা এই হেডলাইনটা দিয়েছে, পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ। কে বলছে? আইন উপদেষ্টা। শতকরা ৮০ জন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে, আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে? তিনি তো কনস্টেবল বলেন নাই। এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই। আসিফ নজরুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী লীগ আমলের। আচ্ছা, নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন। যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারা এই ইউনূস সরকারের জন্য কাজ করছে না, তিনি আপনার অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন। তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যেই প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন। ইভেন অনেক জায়গায় গেল, পরশুদিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টসদের, সেখানে তারা বলছিল যে এই পুলিশ, আওয়ামী পুলিশ, এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না, সুতরাং এরা ছাত্রলীগপন্থী, তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে। এখন আসেন প্রশ্নটা কোথায়? আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমলে হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে, যেটা আমাদের পুলিশের মধ্যে এখনো আছে। কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে? কিভাবে সহযোগিতা করবে? গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দিই আসিফ স্যারের। গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে, সেইখানে পুলিশ করছে কি, মাঝখানে পড়ছে। এখন পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, তারপর সাউন্ড গ্রেনেড ফুটাইছে, হুইশাল দিছে, কিন্তু বুলেট ইউজ করে নাই, রাবার বুলেট সামহাও। পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে, পোলাপাইন, রক্ত গরম, স্টুডেন্ট মানুষ। তো পুলিশ কি করতে হয়েছে? এগুলোকে হজম করতে হয়েছে। তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতে, আমি আসিফ স্যারের আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন ওসি লেভেলের লোক হইতেন, ওই পরিস্থিতি আপনি দেখছেন পোলাপাইন পুলিশরা যেমন কথা কয়, কিছু হইলে কে স্বৈরাচারের দোষর পুলিশ লীগ, একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। হয়তোবা হইতে পারে 20%, 30%, ম্যাক্সিমাম 40% থাকতে পারে আওয়ামী লীগ আমরা রিক্রুট করা। তো সব কি ঢাকা শহর বসে রয়েছে? সেটা বাংলাদেশে অনেক জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোই অভিযান চলছে, হচ্ছে না? হচ্ছে। তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যটা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না, এখন সহযোগিতা কেমনে করব? পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না? কারণ এই পুলিশরা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে, তাদের অনেকেরই কর্মের ফল এটা। অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে, বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি। তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উচ্ছৃঙ্খল ছাত্র জনতা, উচ্ছৃঙ্খলই আমরা বলছি, মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে? আপনি দেখেন যে একজন সান্দাবাজ বিএনপির নেতারে পুলিশ অ্যারেস্ট করে নিল, থানায় গিয়ে হামলা, যুবদলের পোলাপাইন। সাধারণ কারোরে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশে মারে, মহিলা জুতা নিয়ে ফেলে। এখন পুলিশ যদি কি করে, রিয়াকশন দেয়, একটা উল্টা চটকানা মারে, এই দেখছো শেখ হাসিনার পুলিশ, এরাই স্বৈরাচারের দোষর। তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার? আমরা যখন একটু পুলিশে দেখি, গতকালকে একটা ঘটনা ঘটছে, এখন আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবেই অভিহিত করছি। কোনটা? যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জল কামান। তো পুলিশ যখন এই ঘটনাটা করছে, এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ছাত্র, একজন শিক্ষকও ছিলাম। আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন, না মাইনা নিয়ে পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন। আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো। তো পুলিশ যখন কন্ট্রোল করছে, পুলিশ তো আর শিক্ষক না কি দেখার টাইম নাই। কেন? এটা তার দায়িত্ব।
আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন? টাকা তো এই দেশে সবাই কামাচ্ছেন, রাষ্ট্রের টাকার অভাব নাই। শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে। এটা কেমন কথা হয় যে বেতনে না পৌঁছলে অন্যত্র চলে যান? বেটা তোরে বসাইছে কে ক্ষমতায় যেই লোক এই কথাটা বলছেন? তুমি কি কোনো শিক্ষকের ছাত্র ছিল না? তা আপনারা করেন কি? আপনারা দাবি দেওয়া মানেন না, না মাইন না রাস্তার মধ্যে মানুষ দাবি দেওয়া নিয়ে নাইমা যায়। এইভাবেই তো এই সরকার, এই দেশের নতুন সরকার তো এমনি আসছে, তাই না? রাজপথ দখল করতে হবে। পোলাপাইন শিখা গেছে, মানুষ শিখা গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শোনে না। এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও কেমনে? শেখ হাসিনার পুলিশ হিসাবে? তো গতকালকে তো আমার শিক্ষকদের সাথে এরকম জল কামান টল কামানি মারছে, আমাদের অনেক টিচার আহত হয়েছেন। কিন্তু আপনি যদি, আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন? তবে হ্যাঁ, 20% কেসেস মাস্ট বি রাইট। আপনি হয়তোবা 20% মন্তব্যে সঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 80% যেই বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারও তেলবাজি করেন স্যার। আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে 6 মাস, এইটার কি করতেছেন? মানে এটার কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না, তার যাচ্ছে না দেশে, বিভিন্ন মামলা এক একজন এক একটা খাইয়া রয়েছে। সো ওই যে এই টেগিং এর বিষয়টাতে হয় কি যে আপনারা সরকারের এত বড় দায়িত্বে থেকে যদি এটা করেন, কালকে যে কোনো একটা পুলিশের পিঠে বলবে সে ছাত্রলীগ স্বৈরাচারের দোষর, মব জাস্টিস হয়ে গেছে, আপনি বিচার পাবেন কোথায়? আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান, তাহলে আপনাদের যারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তাদের দাবি দাওয়াগুলো মাইনে নেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি, প্রতিদিন দাবি, রাস্তা দখল, এটা ব্লক ওইটা ব্লক, মানুষের জীবনযাত্রা একটা বিশ্রী অবস্থায় চলে আসছে। এগুলোর দায়িত্ব কে নিবে? আপনারা মাইনা নিলে তো আর তারা সচিবালয় ঘেরাও করতে যায় না, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না। আপনারা মানেন না দেখেই তো তারা দাবি আদায়ের জন্য যায়। 20% ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক, যৌক্তিক স্যার। আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি। অন্যায় যেই করে, এখন যেগুলোতে মব জাস্টিস হচ্ছে, এগুলোরও বিচার হতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব, সো এগুলো তো হবে না। পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে। পুলিশ যদি মানবিক হয়, তাহলে এই যে, কারণ পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হইতেছে, সামনে গেলে 20 জন তার উপরে এসে লাইগে যেতেছে, তো সে কি ভাই তার জীবন নাই? হ্যাঁ, রাষ্ট্র কি তার পরিবার পালবে? দিন শেষে যত দোষ আছে নন্দ ঘোষের উপর পড়ে, পুলিশের উপরে। দেখেন এই কথাগুলা হয়তো সবাই বলে না, তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন। তো আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের 80% এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে, তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে, কোথাও একটা ফাংশন করতে গেলে, তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও তারা যাইব কই? একটা সিচুয়েশন তৈরি দরকার, একটা রুলসের মধ্যে আনা দরকার। সরকারের মধ্যে কি হচ্ছে? সরকারের কি মন খারাপ? তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না? তাদের চলাফেরার মধ্যে কেন গতি নেই? কেন বাহুল্যময় কর্মে তারা নিয়োজিত? যখন সরকার কর্ম শুরু করলো, সবাই ডক্টর ইউনূসের কাছে অনেক কিছু চাইতেন। প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল। এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিচ্ছু চাচ্ছেন না, কোনো কিছু দাবি করছেন না? নো এক্সপেকটেশন অ্যাট অল। উল্টো যেটা হচ্ছে সেটি হলো সরকারের বিরুদ্ধে ক্রোধ, ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হচ্ছে। সরকার কবে যাবে, কি হবে, এই সরকারের থাকা উচিত না, এই সরকারের দ্বারা আমাদের এই ক্ষতি হবে ইত্যাদি স্লোগান এবং ভাষণে রাজপথ প্রকম্পিত। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর পর্যন্ত দলে দলে মানুষ চাইতো, সরকারের কাছে দাবি জানাতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং এটা বিরক্তিকর ছিল, অস্বস্তিকর ছিল, রাস্তা ব্লক হতো, অনেক ক্ষেত্রে সরকার এটা সামাল দিতে পারতো না। কিন্তু তারপরও আমরা যারা
একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা এটাকে সরকারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করতাম। এর কারণ হলো সরকারকে মানুষ আশা আকাঙ্ক্ষা নির্ভরতার জায়গা মনে করছে, যার কাছে চাওয়া যায়। কিন্তু যখন আপনার কাছে কেউ কোনো কিছু চাইবে না, তখনই ধরে নিতে হবে আপনি বাকির খাতায় পড়ে গেছেন। আমি শেখ হাসিনার যে পতন, সেই পতনের 1 বছর আগের থেকেই আমার মন বলছিল যে তার পতন অনিবার্য। একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, লেখাও লিখেছিলাম। এর কারণ হলো কিছু সিমটম, আপনার যখন পতন হবে কিছু সিমটম, যেমন রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান আছে না, যখন পড়বে না মোর পায়ের ধুলো এই বাটে, তখন কি হবে? আপনার উঠোনে শ্যাওলা জন্ম নেবে, আশেপাশের সব কিছুতে, এমনকি যে বাদ্যযন্ত্র আপনি বাজান সেখানে ধুলোবালি জমে যাবে। তো শেখ হাসিনার যে স্বামীর বাড়ি, সেই স্বামীর বাড়ি সুধা সদন, সেখানে মিলিটারি কেটাদুরস্ত হয়ে গার্ড দিচ্ছে, কিন্তু বাড়ির সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে না, ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুরো রাস্তাটা। অনেকগুলো নেড়ি কুকুর সেখানে শুয়ে থাকে, মলত্যাগ করে। আর আশেপাশে যারা লোকজন আছে তারা ভুলেও ওখান দিয়ে যায়, কিন্তু ওই বাড়ির দিকে তাকায় না। মানে সুধা সদনের প্রতি কোনো আকর্ষণ নেই। অথচ ওই সুধা সদনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় উত্থান, এবং ওখানে সিআরআই ছিল, নিস্তালাতে লোকে গমাগম করতো সবসময়। দ্বিতীয়ত গণভবন, যেখানে শেখ হাসিনা বসবাস করতেন। তো সেটাও বছরখানেক আগে তার কোনো সৌন্দর্য ছিল না। এই ঢাকা শহরে যত আজে বাজে বিশ্রী কুশ্রী, যাকে বলা হয় রোড ডিভাইডার আছে, মানে পুলিশ যেগুলোকে কাঁটাতারের বেড়া বলা হয়, এই কাঁটাতারের বেড়াগুলো দিয়ে ওই গণভবনের সামনের যে সৌন্দর্য, সেটাকে এতটা লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে, মনে হয়েছে যে এটি একটি নিষিদ্ধ স্থান। এবং গণভবনের সামনে গেলেই একটা বিশ্রী দৃশ্য ফুটে উঠত। এবং গত 1 বছর ধরে গণভবনের গেটে কোনো মানুষের আনাগোনা ছিল না, অর্থাৎ 2023 সনের আগস্ট থেকে 2024 সনের আগস্ট পর্যন্ত পুরো গণভবনের সামনে কোনো ভিজিটর নেই, বিরান ভূমি। 3 নম্বর হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, ওটাও মানে এরশাদের জামানাতে একটা দৃষ্টিনন্দন বিষয় ছিল, সেটিকে আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছে। তার উল্টো দিকে অনেক টাকা খরচ করে ফোয়ারা করা হয়েছে। উল্টো দিকের যে সরকারি ভবনগুলো, সেই ভবনগুলো অত্যাধুনিক করা হয়েছে, সুন্দরভাবে সিরামিক লাগানো হয়েছে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ওখানে তিনি যেতেন না। করোনার সময় থেকে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়টি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে সেটি বিবেচিত হয়েছে। তারপর শুধু সেখানেই নয়, ওখানেও গণভবনের মতো ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সদর দরজা, সেই সদর দরজার সামনে কাঁটাতারের বেড়া, তারপর কুকুরের আনাগোনা, ময়লা আবর্জনা ইত্যাদি দেখলে মনেই হবে যে এই বাড়িটি, এই অফিসটি খুব দ্রুত এখানে পতন আনাগোনা করছে। এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বাড়িতে থাকেন যমুনা, সেই যমুনার সামনে গিয়ে দেখেন, যমুনার বাইরে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে, দেখবে যে তাদের পোশাক ঢিলা ঢালা, এলোমেলো ঘোরাফেরা করছে। এই বাড়িতে যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকেন, তার যে নিরাপত্তা তারা দিচ্ছেন, তাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না। 2 নম্বর হলো যে এই যমুনার সামনে একটা ট্যাঙ্ক আছে, আর যমুনার পেছনে যেটি মিন্টু রোড, সেখানে একটা সেনাবাহিনীর ট্যাঙ্ক পড়ে রয়েছে। পুরো ভবনটিকে একটি, যাকে বলা হয় নিষিদ্ধ ভবনে রূপান্তরিত করেছে। এখানে ট্যাঙ্ক দিয়ে কি করা হবে, ট্যাঙ্কের কর্মকাণ্ড কি,
এটা আমার মাথায় ঢোকে না, কিন্তু পুরো বাড়ির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে এখানে যে একজন সরকার প্রধান বাস করেন, এই ট্যাঙ্কের মাধ্যমে সেটা বোঝা যায় না। আবার সেই ট্যাঙ্ক আরেকটু সামনে এসে, মানে যমুনার আরেকটু সামনে এসে, যেটি বেইলি রোডে যায়, সেই বেইলি রোডের সামনে এসে যে রাষ্ট্রীয় অতিথি ভবন, ওখানে আপনি আরেকটা ট্যাঙ্ক দেখতে পাবেন। এবং সেটার সামনে তার উল্টো দিকে রমনা পার্কের গেটে ডাব বিক্রেতা, পান বিক্রেতা, বিভিন্ন লোকের থুতু, কপ, মল মূত্র, তারপরে শেষে সকালবেলা কাঁচা বাজার, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে মানুষের আগ্রহ কোন পর্যায়ে আছে। আমি মাঝে মধ্যে ওই রাস্তা দিয়ে আসি, ওখানেও ঢুকতে গিয়ে একই অবস্থা, বিশ্রী রকম সব ভাঙাচোরা কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়া প্রথমে আপনি যদি সেই ফার্মগেট থেকে বাংলা মোটর হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঢুকতে যান, ওই ঢোকার মাথাতেই ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে আপনি এক দফা কাঁটাতারের, বিশ্রী কাঁটাতারের বেড়ার মধ্যে পড়বেন। দ্বিতীয় এসে মিন্টু রোডের মাথায় আরো কয়েকটি এরকম কাঁটাতারের বেড়া, মানে কাঁটাতারের ওই ব্যারিকেড, এখানে বেড়া বলা হয় না, ব্যারিকেড। মানে ওইগুলো যদি দৃষ্টির নন্দন হতো সেটা আলাদা কথা। আর ওখানে তো যদি 4-5 জন আর্মস ধারিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে, তাহলে তো কাঁটাতারের বেড়া কিছু দরকার নাই, কিন্তু ওখানে ভাঙাচোরা কাঁটাতারের বেড়া। এরপর আবার এই পাশে এসে এলোমেলো হয়ে আছে আরো কয়েকটি বেড়া, আর ওনার যে মূল সদর দরজা তার সামনে তো এই কাঁটাতারের বেড়া আছেই। তারপরে আপনি যদি ওয়ালের দিকে তাকান, যমুনার ওয়ালের দিকে তাকান, মনে হবে যে গত সেই 5-6 মাসে ওখানে কেউ ঝাড়ু লাগায়নি। বালির আস্তরণ, ধুলোর আস্তরণ সেই ওয়ালকে বিবর্ণ করে তুলেছে। আর সেই ধুলো বালির মধ্যে যে চৌকি, পাহারা চৌকি আছে, তার মধ্যে হয়তো যিনি সেনাবাহিনীর কর্মকর্তা আছেন বা গার্ড আছেন, তারা ওখানে পাহারা দিচ্ছেন। তো দেখে মনে হয় না আমার যে তারা ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আশেপাশের দৃশ্য দেখে সিকিউরিটি, ফ্রম দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি, তারা সেভাবে কাজ করছে। অর্থ যে ওই ভবন সম্পর্কে কোনো আগ্রহ নেই, আমাদেরও নেই, ওখানে যারা মেনটেন করেন তাদেরও নেই, আর ওখানে যারা বসবাস করেন তারাও এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, ইমান মানে বিশ্বাস, এবং তাদের বিশ্বাস হলো তারা দেশ পরিচালনা করছেন, ভালোভাবে পরিচালনা করছেন, এটি তাদের ওই অবস্থা দেখে মনে হচ্ছে না। তো ওই ভবনের বাইরে গিয়ে আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন, বিশেষ করে আমি এখানে 3 জন উপদেষ্টার নাম উল্লেখ করেছি। ডক্টর আসিফ নজরুল, জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, কথাবার্তা বলতেন এবং তার কথা শুনতেন। অনেক দিন যাবৎ তার মুখে কোনো হাসি নেই, এবং দেখে মনে হলো তার ওজন কমে গেছে, এবং এটা নিয়েও বিভিন্ন লোক ঠাট্টা করছে। একজন লোক বলছে এরকম কেন হচ্ছে, তো তিনি কি ভীত সন্ত্রস্ত, তিনি কি ভয় পাচ্ছেন? আর একজন প্রবীণ সাংবাদিক দুষ্টুমি করে বলতেছেন যে তিনি যখন উপদেষ্টা ছিলেন না তখন একটা তার উন্মুক্ত লাইভ ছিল, তো সেই লাইভে তিনি, বাধাহীন লাইভে অনেক কিছু করতেন যা তার চিত্তকে প্রফুল্ল রাখত, শরীরকে উৎফুল্ল রাখত। এখন যেহেতু তিনি সবসময় একটা প্রোটোকলের মধ্যে থাকেন, তার সাথে সবসময় গার্ড থাকে, সিকিউরিটি থাকে, এজেন্সির লোক থাকে, তো তিনি আগের মতো সেই চিত্তে প্রফুল্ল দেয়, শরীরে আবেশ জাগায়, এই কাজগুলো করতে না পারার কারণে তিনি শুকিয়ে গেছেন। চিন্তা করেন তো, মানুষ কিভাবে কত উচ্চ মার্গে ঠাট্টা করতে পারে, মস্কারা করতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তিনি শুকিয়ে গেছেন, তার মুখ কালো হয়ে গেছে, কথা বলতে গেলে তিনি এলোমেলোভাবে কথাবার্তা বলছেন। আর সাম্প্রতিক সময় তাকে একেবারেই খুব কম কথা বলতে শোনা যাচ্ছে, কথাই তিনি বলছেন না, নেহায়েত না পারলে মানে যেখানে তিনি অ্যাভয়েড করতে পারেন সেই জায়গাগুলো তিনি অ্যাভয়েড করেন। কিন্তু আগে তিনি এগিয়ে আসতেন কথা বলার জন্য, সাংবাদিকরা এগিয়ে যেতেন তার কথা শোনার জন্য, মন্ত্রণালয়ের ভিতরে বাইরে সব জায়গাতে, সেটি হচ্ছে না। দ্বিতীয় আরেক যে ব্যক্তি, তিনি হলেন রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা। তিনিও প্রথম দিকে অনেক কথা বলেছেন, এবং তিনি বিখ্যাত তার কথার জন্য, তার শব্দচয়ন, উচ্চারণ, শব্দ গঠন, মুখশ্রী,
এবং ভাষার ব্যবহার, তার সঙ্গে সঙ্গে স্মাইলিং ফেস। তো হাসতে হাসতে তিনি কথা বলেন। বহুদিন ধরে আমরা সৈয়দ রেজওয়ানা হাসানকে চিনি এবং তিনি তার জ্ঞানের জন্য, মেধার জন্য, পরিবারের জন্য, পিতার জন্য যা কিছু তার রয়েছে, এই সকল গুণাবলীর উপর এক নম্বর গুণাবলী হলো তার কথা বলার ক্ষমতা। তো কাজেই তিনি যেখানে সুযোগ পেয়েছেন তিনি কথা বলেছেন। এই সরকারের সঙ্গে তিনি কথা বলেছেন। এখন তিনি কথা বলছেন না, আর তার সেই সহাস্য বা সুহাসিনী বদন আমরা এখন দেখতে পাচ্ছি না। থার্ড যে ব্যক্তি, তিনি হলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত। তিনিও কথা বলতে পছন্দ করেন, প্রথম থেকেই তিনি কথা বলেন এবং তিনি লিখেন, লিখতে পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন, আগ বাড়িয়ে কথা বলতে পছন্দ করেন। মধ্যে তাকে দেখলাম যে তিনি বেশ স্টাইলিস্ট হয়ে গেছেন, ভালো ভালো পোশাক পরছেন, কোট পরছেন, টাই পরছেন। তারপরে আর্মিদের যে সাধারণত সেনা কর্মকর্তারা যে সকল কালো সানগ্লাস পরেন, তো তিনি সেই সানগ্লাস পরে বীর দর্পে তিনি চট্টগ্রাম যাচ্ছেন, মংলা যাচ্ছেন, সেই পটুয়াখালীতে যে পায়রা বন্দর সেখানে যাচ্ছেন, ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গাতে, উত্তরবঙ্গে যাচ্ছেন, আর মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলছেন, আশাব্যঞ্জক। তো এই মানুষটিও কথা বলা বন্ধ করে দিয়েছেন, বলেনই না। এবং রিসেন্টলি তিনি কি একটা কথা বলেছেন, খুব আলোচিত হচ্ছে যে আমরা চলে যাব, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনারা দয়া করে কোনো চোরকে ভোট দেবেন না। এখন ভালো কথা, তো তিনি কাকে চোর বললেন, এটা নিয়ে বিশাল গবেষণা। আওয়ামী লীগের লোকজন তো এমনি সবাই তাকে চোর বলে, তাকে তো আর চোর বলার জন্য সাখাওয়াত সাহেবের দরকার নাই। লক্ষ লক্ষ মানুষই এখন তাদেরকে চোর বলছে। সাখাওয়াত সাহেব চোর কাদেরকে বললেন? কিংবা জালেম বলতে জামাতের আমির যাদেরকে বুঝিয়েছেন, তো সেটা কি আওয়ামী লীগকে নাকি অন্য কাউকে? তো এটা নিয়ে তো বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে। এক পক্ষ বলার চেষ্টা করছে, বুঝি বুঝি বুঝি, তোমরা আমাকেই বলেছ, ফাজলামোর আর জায়গা পাও না, তুমি 111-এর সময়ও আমাদেরকে নিয়ে অনেক খেলেছ, আবার এখন আমাদেরকে আবার চোর বলছে। এই সময়টাতে দাঁড়াও, এবার ক্ষমতা এসে নেই, তোমার একদিন কি আমার একদিন। তো এইরকম বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে। এখন তিনি যদি মনে প্রাণে আওয়ামী লীগকেই চোর বলে থাকেন, যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসেও সেই চোরকে ভোট দেবেন না, ধরে নিলাম তিনি এই কথাটাই বলেছেন, কিন্তু এটা আওয়ামী লীগ গায়ে মাখেনি, অন্যরা গায়ে মেখেছে এবং গায়ে মেখে তারা এই ভদ্রলোককে গালাগালি করছেন। এবং সেই গালাগালির ফলে গত কয়েকদিন দেখা গেল তিনিও হতাশ, তিনিও কথা বলছেন না। তাহলে সরকারের হবেটা কি? কোথায় যাচ্ছে সরকার? সরকারের পরিণতিটা কি? এভাবে কি আমাদের জীবন সেই গল্পের মতো চলতে থাকবে ট্র্যাজেডির দিকে? কিংবা মন বাজিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, কিংবা উজান গাঙের নাইয়া সেই গানের মতো, যে সবসময় আমি ভাটির দেশে বাস করি আর আমার পিতার বাড়ি উজানের দেশে, তো তুমি সেই আমার কথা কষ্ট করে একটু উজানে গিয়ে আমার বাপের বাড়িতে বলে এসো। আমরা সবসময় এইভাবে যে ভাটির দিকে যাচ্ছি, ক্রমশ ভাটির দিকে যাচ্ছি, আর আমাদের যত সফলতা উজানে বসে আছে, কিন্তু উজানে কে যাবে? উজানে তো কেউ বৈঠা বাইতে চায় না, উজান দিকে কেউ যেতে চায় না। ফলে সেই গানের মতো আমাদের এই আকুতি, এই আকুতিকে যদি সফলতায় নিতে হয় তাহলে তো পাহাড়ের চূড়ায় যেতে হবে, তাহলে ভাটির দেশ থেকে উন্নয়নের দেশে যেতে হবে, উজানের দেশে যেতে হবে। তো তার জন্য তো দম লাগবে, তার জন্য শক্তি লাগবে, গুণ টানা লাগবে, ডাল টানা লাগবে, বৈঠা টানা লাগবে, স্রোতের বিরুদ্ধে সেই নৌকা চালানোর শক্তি থাকতে হবে। আর যদি তা না হয় তাহলে ভাটির টানে নৌকা ভাসায় দিলে পুরো সাগরে আমরাও যেভাবে যাচ্ছি, যারা আমাদেরকে পরিচালনা করছেন তারাও সাগরে যাবেন এবং বঙ্গোপসাগরে গিয়ে আমাদের চমৎকারভাবে দেখা হবে। আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। আমি এটাকে অপোজ করি না, আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক, আমাদের দেশেও আসুক এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি। এটা আওয়ামী লীগের বর্তমান
এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি। এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন, এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরো ধ্বংস করে। সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলেও আমি মনে করি। ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে। খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে। ভারতের সাহায্য চাওয়া আসবো, এবং 26 মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে, এরকম একটা আলাপও কেউ কেউ দিচ্ছেন, অন্তত একজন দিয়েছেন। আমি বক্তব্যগুলো একটু পড়ি। অনেকেই আছেন, যেমন আকম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান কামাল, মাহবুল আলম হানিফ, অনেকেই কথা বলেছে। তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন, যদিও সবাই নয়। জনাব আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন, মানে সেই রিমোর্স লিস্টও তাদের নেই। আচ্ছা, এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে, এবং 1/3 দেশের ভেতরে লুকিয়ে আছে। আমি মানে মোজাম্মেল হকের ব্যাপারটা, তার বক্তব্যে খুব দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা পরে আসি। অন্য কে কি বলেছেন সেটা নিয়ে বলা হচ্ছে। নাহিম রাজ্জাক বলছেন প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারো নাকি কোনো বিচারিক অধিকার নাই, কেউ জামিন পাচ্ছে না। তারা যদি দেশে ফিরে নির্বাচনের জন্য যায় তাহলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আমি নাহিম রাজ্জাককে বলি, আপনি আসেন কারাগারে যান, নির্বাচন করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। আসুন এবং নির্বাচন করুন, জেলে গিয়ে করুন। বহু মানুষ জেলে থেকে নির্বাচন করেছে, এরশাদ করেছে। আপনার তো এরশাদের চাইতে ভয়ঙ্কর অধম আমরা অনেক দিন থেকে বলছি। জেলের কথা বলছেন। অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাবেন। বুঝতেই পারছি। এখানে থাকা একজন বাহাউদ্দিন নাসিম, তিনি আত্মগোপনে থেকেও নাকি সবার সাথে খুব যোগাযোগ করছেন। তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে 200-300টি কল পায়। এভাবে তারা সবসময় যোগাযোগ রেখে চলেছেন। কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। ওই সেই আপার কথা মনে পড়লো, কয়েকশো বার আপা। তারা নিশ্চয়ই কথা বলার সময় কয়েকশো বার বলেন। পঙ্কজ দেবনাথ তাই বলছেন। তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটার দায়িত্বে ডিফ্যাক্টো থাকুক। ওই দল ডোবার জন্য আসলে আর কিছু লাগবে না। এখনো যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন, তারা বোকার স্বর্গে আছেন। এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক, আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি। তাদেরও ভাবটা কিন্তু সেরকম মনে হয়। তারপর বলেছে যে 24 আগস্ট এটা আসাদুজ্জামান খান কামাল বলছেন যে আগেও অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা বিপদে পড়েনি। মোজাম্মেল হক বলছেন প্রচুর অস্ত্র নাকি দিয়ে গেছে, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। এটা এখনও না, এখন বাংলাদেশ অনেক অনেক কন্ট্রোলে। ঘটনা ঘটার 1.5-2 সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন, যে নাকি শেখ হাসিনা, উনি পশ্চিমা দেশের জার্নালিস্ট। শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন, কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি। উনি আসলেন এবং বেশ ভয়ে ভয়ে এসেছিলেন। উনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ আদতে কিছু নেই। ওই যে ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা আছে, বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো। উনি দেশের বিভিন্ন জায়গায়, ঢাকার আশপাশে এই 1-1.5 সপ্তাহের মধ্যেই ঘুরেছেন, যখন অলমোস্ট পুলিশ ছিল না। অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার, এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু তারা তাদের একই রকম কাজ করছেন। মাহবুল আলম হানিফ বলছেন 3 লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন, বিদেশে অনেকে লুকিয়ে আছেন, এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে। এসব কমন ধরনের কথা। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানবজমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে। এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি। আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে?
আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এটাই মূল কথা। 2 বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি। মানে ভুল স্বীকার আসলে তারপরও করছেন না। ওই যে প্রায় বলি, ওরা সব সাইকোপ্যাথ, এবং আসাদুজ্জামান খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ। স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন, যার নেতৃত্বে এই দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে, সেই মানুষটাতে এমন বলবেনি। শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন। এখানেও আছে, শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে, শেখ হাসিনা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং মোজাম্মেল হক কি বলছেন। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন, ভারত কিভাবে সাহায্য করতে পারে? আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল, এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে, সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত। আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে। এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বলছেন। মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। ওনাকে জিজ্ঞেস করা, ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন, ওদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। এই জায়গাটা একটু বলি, মাত্র কয়টা দিন গেল। আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না, আমরা ন্যায় বিচার চাই, ওদের বিচার হতে হবে। কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী, বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও, এই 2 দলের কর্মীদের উপরে বছর পর বছর সিস্টেম্যাটিক টর্চার, এলাকায় যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে। আর কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি, ভারতের দিকে তাকিয়ে আছে জনমত গঠনের জন্য। এবং উনি বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। নাকি ফিরবেন? আসছি, তার আগে ভারত সম্পর্কে রাগঢাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া নতুন না নিশ্চয়ই। 2টো ঘটনা আমরা একটু মনে রাখবো, এই কথাগুলো বারবার আসতে হবে, আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা দরকার আছে। বহুবার এগুলো নিয়ে কথা বলেছি। একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন, হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে, যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন, অ্যাট এনি কস্ট, এতে এই লাভ হবে তোমার, আমার এই লাভ হবে, এইভাবে এভাবে। তারপর জনাব ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত কিংবা কুখ্যাত, এগুলো সব আমাদের ইতিহাসের অংশ। আমরা আছি, দিল্লি আছে, দিল্লি আছি, আমরা আছি, দিল্লি আছে, আমরা আছে। তো এইভাবে আছে, এভাবেই কথাগুলো উনি বলেছিলেন। ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে তারা ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে, ক্ষমতায় রাখতে বলা হচ্ছে, এগুলো কোনোদিন লুকায়নি। মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল, তখন ইভেন আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন, তারা প্রত্যেকে একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোনো দেশ যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করেন, বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্র। কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে, এটা কেউ কোনোদিন প্রকাশ্যে ভাবে বলেনি। আওয়ামী লীগ বলেছে যে ভারতকে বলেছে আমাকে গদিতে রাখতে, তারা তো যেহেতু বসাতে হবে না, তারা বসেই ছিলেন। আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে। সে আওয়ামী লীগ এখনো নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন। মজার ব্যাপার হচ্ছে এই দলটা কতটা স্টুপিড কাজ করছে খেয়াল করি আমরা। মানে আগে তো গায়ের জোরে ক্ষমতায় ছিল, তাদের যে সফট স্কিল, যেটা দিয়ে বয়ান তৈরি করা, যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা, সেই স্কিলগুলো শেষ হয়ে গেছে। বিদ্যমান বাংলাদেশের মানুষের সামনে যে কেউ যদি বলে আমি ভারতকে বলছি আপনি আমার জন্য জনমত গঠন করুন, আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের ভাষায় যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটাই এনশিওর করুন, একটা দলের ব্লান্ডার হওয়ার জন্য চেয়ে বেশি কিছু দরকার নেই। কিন্তু অকাট মূর্খগুলো এই একই কথা বলছেন, অবিশ্বাস্যভাবে বলছেন। অবশ্য ভারতে আছে, ভারতের খায় পরে, ভারতকে একটু গুরুত্ব হয়তো দেখাতেই হতো। কিন্তু ভারতও স্ট্র্যাটেজিকলি উচিত ছিল আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসন করার চেষ্টা করে, তার গা থেকে অন্তত প্রকাশ্যে আওয়ামী লীগের গায়ে যাতে ভারতের ট্যাগ এভাবে না থাকে, সেটা তারা সাজেস্ট করতে পারতো। আওয়ামী লীগের সমান স্টুপিড ভারত। বাংলাদেশে তারা যা করেছে, একটা লিস্ট ফরেন পলিসি আছে, কিছু লোকজন আছে, এমন কোনো দেশেই ভুল করতে পারে না। এত বড় স্টুপিডিটি, মানে ডিপ্লোম্যাটিক স্টুপিডিটি ইতিহাসে খুব কম আছে।
পরের প্রশ্ন, 26শে মার্চ তারা কি দেশে ফিরছেন? আসুক, আমরা চাই আপনারা সবাই দেশে আসুন, সবাই জেলে যাবেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে, বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবং ন্যায় বিচার নিশ্চিত করা হলেই এদের এক একজনের যে শাস্তি হবে, অনেকে কথ্য ভাষায় বলে যে একবার ফাঁসি দিলে হবে না, অনেকে বলেন এইভাবে কথ্য ভাষায়, কথা ওদের পাপের বোঝা ওই পর্যায়ে গেছে প্রত্যেকের। কিন্তু যদি তাদের সেই সাহসিকতা থাকে, আসুক, এসে নির্বাচন করুক। আবারও বলছি, নির্বাচনটা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগ দিয়ে পারবে না। পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, ইমরান খানের দলকে যখন দল হিসাবে না, তার মার্কা নিষিদ্ধ করা হলো, স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তারা মুসলিম লীগের চেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি সিট কিন্তু ওই স্বতন্ত্ররা পেয়েছে, যদিও কম্বাইন্ড সে তার সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অন্য কোনো দলকে তার পাশে পায়নি বলে। তো করুন আপনারা, বিরাট আপনাদের সমর্থন আছে, আপনারা একটু জিতে টিতে, স্বতন্ত্ররা জিতে দেখিয়ে দেন, আমরা তো আপনাদেরকে চিনি আপনারা কারা। আসুন দেশে 26 তারিখ। আসলে এরা আসবে না, এরা তাদের যাবতীয় সম্পত্তি সব বহু আগে পাচার করে দিয়ে বসে আছে, কারণ তারা এই দেশে আর ফিরে আসবে না, এটা নিশ্চিতভাবেই জানে। কিন্তু এই কথাগুলো বলে তাদের কিছু নেতাকর্মীকে কিছুটা চাঙ্গা করে রাখার জন্য, কারণ কোনো অ্যাক্টিভিটি নাই, সেই দলটা আসলে আদতে কি করবে শেষ পর্যন্ত। তো এইসব বলে টোলে, এবং আওয়ামী লীগেরও স্টুপিডরা এগুলো বিশ্বাসও করে। খুব অবিশ্বাস্য একটা নিউজ আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন এরকম একটা খবরে যুবলীগের লোকজন একত্র হয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করতে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে। মানে তারা বিশ্বাস করেছে, ওই যে একটা গুজব হলো না যে কু হয়ে যাচ্ছে, ডক্টর আসিফ নজরুল নাই, উপদেষ্টা মাহফুজ, নাহিদ এবং আসিফ কোথায় দুবাই পালিয়ে গেছে, গুরুত্বপূর্ণ লোকজন, ছাত্রলীগের এককালীন একজন জেনারেল সেক্রেটারি কি সভাপতি যেন ছিল সিদ্দিকী নাজমুল, তিনি আসিফ নজরুল কোথায় সেই প্রশ্ন দিচ্ছেন। তো এগুলো বিশ্বাসও করছে তাদের এই সব কিছু মূর্খ লোকজন, কিংবা হয়তো মূর্খও না, ডুবন্ত মানুষ, ওরা তো ডুবন্ত না, ডুবে গেছে, খড়কুটা ধরে তাদেরকে খড়কুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং আমি 26 মার্চ আসবো, সেই আসবো, শেখ হাসিনাও যা বলেছেন আগে, ট্রাম্প আসবে, ওই হলে ওটা হবে, সেই হলে সেটা হবে, এগুলো বলে আসলে এদেরকে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা। কিন্তু যতই এসব ফালতু কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করা হয়, ততই আমাদের কাছে আবার এই মেসেজটা ক্লিয়ার, আপনি শেষ হয়ে গেছেন, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বলেই এসব ফালতু কথা বলে তাদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করতে হয়। তারা ধ্বংস হয়ে গেছে বলেই এখনো ভারত তাদের জন্য কিছু করবে সেটা প্রকাশ্যে বলেন, তারা টেরও পান না। এটা বলার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আরো বিভৎস ঘৃণা তারা তৈরি করেন। বাংলাদেশের কেউ ভারতের সাহায্য চাইছে আমার ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করার জন্য, দ্যাটস মোর দ্যান এনাফ রিজন তার ডিজাস্টার হওয়ার জন্য। কিন্তু তাদের মাথায় এই বুদ্ধিটুকু আপাতত অন্তত দেখছি না। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ওদের গর্তে পালানো নেতাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই, যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে। হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজে, ভারতীয় গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে, যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসবে, তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার মেসেজ। তাদের চেহারা ছুরাত দেখানো যাচ্ছে না, ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না, অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে। আমরা সাম্প্রতিক সময়ে নতুন করে আবার শুনলাম 26শে মার্চ, এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায়। এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপর বেশ কিছু সিনিয়র মন্ত্রী, এমপি, সাবেক যারা আওয়ামী লীগের নেতা, তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল, তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে, একটা লম্বা মাস্টার প্ল্যানে পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে, এটা একেবারেই জনগণের ক্রেডিট। এখানে কোনো ধরনের আমি, আপনি, আমরা এই অবদান নাই। সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা এক্সপেক্ট করতে পারে নাই, ওরা ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে। 5ই আগস্টের পূর্বে ওরা কোনোদিন এটা ভাবতে পারে নাই। আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, 5-6 তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশেই ছিলেন, তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন। তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীল নকশা আঁকছেন। আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য, কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা হয়েছিলেন 24 সালে, সেটার উপর ভিত্তি করেই আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে, কোনটা? মানে তারা তো সবসময় পোস্টারে লিখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন, মাননীয় তথ্যমন্ত্রী, মানে তারা তো লেখে না যে সাবেক। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন, সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন, করে এখানে আবার যার যার মন্ত্রণালয়ে সে বসে যাবেন। শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার অত্যাচার করেছে তাদেরকে জুলুম, জেল জুলুম, ফাঁসি দিবেন, এই তো। তো এটা তাদের লেখাপড়ায় মনে হচ্ছে। আবার কারো কারো বক্তব্যে মনে হচ্ছে যে তারা এখন বাংলাদেশে সামহাউ রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন, যে কোনো মূল্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে আগামী দিনের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ভারত হয়তো তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আমরা তাদেরকে ম্যানেজ করে দিব, যে এমন কোনো বিচার তোমাদের জন্য করবে না যেই বিচার করলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবা। তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য জরুরি। এটা বুঝাতে গিয়ে তোমাদের বিচার করব না, তোমরা আস্তে ধীরে বাংলাদেশে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবা। এবং অ্যাডজাস্ট হলে প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে তুমি বিরোধী দল হয়ে গেলা, নির্বাচনে বিরোধী দল হয়ে সংসদে থাকলা, পরবর্তীতে এভাবে আন্দোলন করতে করতে একটা সময়ে তোমরা সরকারি দলে চলে আসবা। এই ধরনের একটা গেমিং প্ল্যানও থাকতে পারে। আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, কারা এটা করছে, কিভাবে করছে। কিন্তু আমার ছোট্ট অ্যানালাইসিসে মনে হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি করা, এই বিদ্বেষ তৈরি হওয়ার মাঝখানে বিএনপির কাছেই ভারতের কেউ না কেউ এই মন্তব্য করে বসতে পারে যে তোমাদের বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারো, যদি তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে পারো, সেটা আমরা করে দিব, কৌশলে করে দিব, কিন্তু তোমরা জাস্ট আওয়ামী বিরোধিতাও করবা, কিন্তু তোমাদের কাছে আমরা আওয়ামী লীগকে রেখে দিব একটা অক্সিলারি ভার্ব হিসেবে। এটা তোমার বিশেষ বিশেষ সময় তোমার উপকার করবে, কল্যাণ করবে। কারণ এই দলটা যদি হারিয়ে যায় তাহলে তোমার চ্যালেঞ্জ হবে প্রধান প্রতিপক্ষ ইসলামিক শক্তি, এইটা যাতে না হয় সে কারণে। এটার কিছু সিমটম আমার কাছে মনে হচ্ছে। প্রথম পর্যায়ে গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন, তার নাম হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সাহেব। উনি হঠাৎ করেই একদম শেখ হাসিনার সুরে, একদম ভারতের সুরে বক্তব্য দিলেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরোধী যারা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা এসে এই দেশে আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা, বা যারা সেই সময় রাজাকার আল বদর আল শামস বা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার চালু করেছে। আমাদেরকেও এই বিচার অব্যাহত রাখতে হবে এবং আপনাদেরকে দমন করার জন্যই এই বিচার অব্যাহত রাখতে হবে। আমার এই বক্তব্যটা চাঁপাইনবাবগঞ্জ তো বাড়ির আশেপাশেই তো বর্ডার, এই চট করে আসা নেত্রীর কোনো শিখানো বক্তব্যই আমার কাছে মনে হচ্ছে। উনি এই বক্তব্য এমনি এমনি দেওয়ার কথা না। এই বক্তব্যগুলো ওনাদের মধ্যে হয়তো 10 জনকে 5 জনকে যে কোনো মূল্যে তারা কিনে ফেলেছে, শিখিয়ে ফেলেছে,
যে তুমি এই বক্তব্যগুলো দিবা, দিতে 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 একটা এস্টাবলিশমেন্ট চলে আসবে। এটা একটা প্ল্যানের অংশই হতে পারে, না হয় কোনো মূর্খ বোঝে যেই দেশে রাজাকারের শব্দের কারণে হাসিনার পতন হয়, সেই দেশে আবারও মুক্তিযুদ্ধ নিয়ে ডিভাইডেশন করা এটা কোনো যুক্তিকতা নেই। কিন্তু কেন করছেন এত বড় একটি দলের সাবেক এমপি পরিচয়ধারী ব্যক্তি? তার মানে কোনো না কোনো কিছু ভিতরে থাকতে পারে। আমি আওয়ামী লীগের জন্য যেটা মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আরেকটি সবচেয়ে বড় অধপতন হচ্ছে তারা জুলাইয়ের এই বিপ্লবের সময় মানুষদেরকে খুন করেছে। আমি সবসময় মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকতো, অবশ্যই থাকতো। আওয়ামী লীগ কি টিকে থাকে নাই? স্বাধীনতার পর 21 বছর ক্ষমতার বাহিরে ছিল, আসছে না? এসেছে, কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইকুয়েশন ছিল, কিন্তু 24টা কি হয়েছে, কি ডিজাস্টার বাংলাদেশে তারা করেছে, এটা একমাত্র আওয়ামী লীগ আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কারণ সাধারণ জনগণও, আপনি আমি এখনো জানি না যে কি পরিমাণ বিভৎস ক্ষতিটা বাংলাদেশে তারা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন এখনো বহু মানুষের লাশ পাওয়া যায় না, এখনো বহু মানুষ মর্গ থেকে, সেদিনও বের হলো 6টা লাশ মর্গ থেকে বের হয়েছে, পরিচয় নাই। গতকালকের আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে দেখলাম, তিনি আপনার গণকবর দেখতে গিয়েছেন, আত্মীয় বিভিন্ন মানুষের সাথে বুক মিলাচ্ছেন, কথা বলছেন। আমাদের রক্ত এখনো শুকায়নি। সেই দেশে এখনো আওয়ামী লীগ এসে গর্ত থেকে বের হয়ে হুসহাস ফুসফাস ছাড়ছে, তারা রাজনীতিতে ফিরতে চায়। শোনেন, আওয়ামী লীগ একটা জিনিস ভালো করে জানে, সেটা হচ্ছে মিথ্যা তাদের একটা সম্বল। সে কারণে এই যে দেখেন 10 দিন 5 দিন 15 দিন মিথ্যা বলে না, আপনাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে তারা। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। কি কারণে করবে দেখেন, ওই যে বলে 0 পয়েন্টে আসবে, ওরা জানে ওরা আসতে পারবে না, আসবে না, কিন্তু ওরা এটা বলে বলে ওরা আপনার এই গ্রাউন্ডটাকে ওদের মতো করে একটু সাজাচ্ছে, মানে একটু ওয়ার্ম আপ করছে, মানুষদেরকে একটু নাড়াচাড়া দিচ্ছে। যেমন গতকালকে বললো যে ইনুস সাহেব পালিয়ে গিয়েছে, এই করেছে। ওরা ওদের নেতাকর্মীদেরকে টেস্ট করার চেষ্টা করেছে যে চাঙ্গা আছে কিনা। তো দেখলো যে ভালো, মানে ইনুস সাহেবের এই মিথ্যা কথা বলার পরে ওদের ধারণা ছিল যে ইনুস সাহেব পালিয়ে গিয়েছেন, ইনুস সাহেব পদত্যাগ করেছেন। তো এইটা শোনার সাথে সাথে আওয়ামী লীগ তো রাস্তায় সব নেমে আসবে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যখন নেমে পড়বে, হুট করে যদি একটা সিচুয়েশন এমন করা যায় যে হুরহাঙ্গামা বেঁধে যাবে, বাদলে পট করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু তারা সেখানে কথা বলেছে, আমার যেটা মনে হচ্ছে। না হয় কোনো রিজন নাই। আমি গতকালকার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তারা বারবার বলছে যে ইনুস সাহেব পদত্যাগ করছে, যমুনা টেলিভিতে কথা হয়েছে, এদিকে সমন্বয়কটা পালাচ্ছে, সেনাবাহিনী রাতের মধ্যে ক্ষমতা নিতে পারে। কোনো সাবজেক্টের সাথে কোনো কাজের কোনো মিল আছে? নাই। তারপরেও কেন বললো? এটাই হচ্ছে তাদের একটা প্ল্যান। তারা এটা করে করে টেস্ট করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একদম সেটা ভাঙ্গা যেভাবে বলে না মানুষ, সেটা খেয়েছে। যেমন ইনুস সাহেবের পদত্যাগ শুনে অনেকে মিছিল করতে বের হয়েছিলেন, তারা ইতিমধ্যেই শ্রীঘরে চলে গিয়েছেন, এবং ভবিষ্যতেও যারা তাহাজ্জুদের সময় মিছিল টিছিল করছেন তারা এরকম করে যাবেন। তবে বাংলাদেশের জনগণের জন্য যে কাজটি আমাদের রয়েছে সেটা হচ্ছে, ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তারা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে, এবং তাদের ফাঁদে পাড়া দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে কেউ যদি কোনো বড় ধরনের ভুল করে, তারা তাদের দলের জন্য যেমনটা করবে, দেশের জন্য তেমনটা করবে। দেখেন 2001 সালের পরে, 6 সালে ক্ষমতা বিএনপি হারানোর পরে এই বাংলাদেশে 28শে অক্টোবর থেকে শুরু হয়েছে জামাত শিবির নিধন, এরপরে শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে নিধন, কওমিদেরকে নিধন, এমনকি সর্বশেষ চরমনাই পর্যন্ত নিধন কার্যক্রম শুরু করেছে এই আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী লীগ বাংলাদেশে এটা ভালো করে জানে যে আবার আসবো, আবার 15 বছর জুলুম অত্যাচার করেই আমাকে থাকতে হবে, কাউকে চান্স দেয়া যাবে না, দিবে না। হ্যাঁ, কিছু মানুষকে দিবে যারা তার দালাল, যারা বিএনপি করবেন কিংবা জামাত করবেন কিংবা আরেক দল করবেন, কিন্তু যদিও মনে করে যে তাকে আমি কিনে ফেলতে পারবো, তাকে হয়তো সে স্পেস দিলেও দিতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে। মার্চ মাসে না আগামীকাল না আজ রাত জাতির এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আওয়ামী লীগকে
যে কোনো মূল্যে বাংলাদেশের প্রশ্রয় দেয়া যাবে না। এটা বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে এবং স্বাধীনতার সর্বমহত্ব রক্ষার স্বার্থে। আমি তো মনে করি আগামী 3টি নির্বাচন আওয়ামী লীগের সাথে কথাই বলা উচিত না, কেউ বলা উচিত না। যারা তাদের পক্ষে স্টেটমেন্ট দিবে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত। আসুন আমরা দেশকে গঠন করি, দেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হই এবং ওদের গর্তে পালানো নেতাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই, যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে। সবাইকে ধন্যবাদ।